আজকে আলোচনা করব কার্ল মার্কস কেন ধর্মকে আফিম বলেছিলেন। তিনি সুন্দর যুক্তি দিয়ে ধর্মকে আফিম বলেছিলেন। সেই যুক্তিগুলো আমরা আজকে আলোচনা করব। কার্ল মার্কস মনে করতেন ধর্ম সাধারণ মানুষকে দুঃখ কষ্ট থেকে সাময়িক মুক্তি দেয়, তাদেরকে কল্পিত স্বর্গীয় জগতের প্রতিশ্রুতি দেয় যেটা তাদেরকে দুঃখ সহ্য করতে সাহায্য করে। তাছাড়া এটা শাসক শ্রেণীর বড় হাতিয়ার। যখন সাধারণ মানুষ সরকারের প্রতি খুব ক্ষুব্ধ হয় তখন এই হাতিয়ার সাধারণ মানুষকে শান্ত করতে সাহায্য করে এবং তাদের বিদ্রোহের সম্ভাবনা কমিয়ে দেয়। ধর্ম তাদেরকে শেখায় এই মুহূর্তে তাদের সমস্ত দুঃখ কষ্টের জন্য ঈশ্বরের ইচ্ছা হচ্ছে এবং এর বুদ্ধি প্রতিবাদ করা উচিত নয়। শুরুতে মানুষের একটাই চাহিদা ছিল স্বীকার করা এবং স্বীকার করে জীবনযাপন করা। ওই সোসাইটিটা ছিল একটা সাম্যবাদী সোসাইটি বা কমিউনিস্ট সোসাইটি, অর্থাৎ সমাজে সবার সমান অধিকার, কোনো বৈষম্য ছিল না, তাদের কোনো ক্লাস টাইটেল করতে হয়নি। ধীরে ধীরে মানুষ চাষাবাদ শিখলো, এর ফলে উদ্বৃত্ত ফসল মজুত করতে থাকলো। এই সোসাইটিটা একটা শ্রেণী সোসাইটিতে পরিণত হলো। কার্ল মার্কস এই ঘটনাকে খুব ভালোভাবে অবজার্ভ করেন এবং তিনি তার ঐতিহাসিক বাস্তুবাদ বা হিস্টোরিক্যাল মেটারিয়ালিজমে এটি খুব ভালোভাবে বর্ণনা করেন। এটি মূলত একটা অর্থনৈতিক ভিত্তির উপর তার সমাজ কীভাবে প্রভাব ফেলে তা তিনি বর্ণনা করেন। এই অর্থনৈতিক ভিত্তি সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং সাংস্কৃতিকভাবে কীভাবে প্রভাব ফেলে সেটা তিনি এই বইয়ে লেখেন। কার্ল মার্কস শ্রেণী সমাজ অথবা ক্লাস সোসাইটির জন্য দায়ী করেন মোড অফ প্রোডাকশনকে। এখন আসা যাক কার্ল মার্কস মোড অফ প্রোডাকশন সম্পর্কে কী বলেছিলেন। তিনি মোড অফ প্রোডাকশন সম্পর্কে দুটি পয়েন্টের কথা খুব গুরুত্বপূর্ণভাবে বলেন। একটা হচ্ছে ফোর্সেস অফ প্রোডাকশন আর একটা হচ্ছে রিলেশন অফ প্রোডাকশন। ফোর্সেস অফ প্রোডাকশন অর্থাৎ উৎপাদনের শক্তিকে বোঝাতে চাইছেন, যেমন শ্রমিকের শক্তি, যন্ত্রপাতি, কাঁচামাল, জমি, টেকনোলজি ইত্যাদি। রিলেশন অফ প্রোডাকশনকে তিনি বোঝাতে চেয়েছেন যে এটি একটি সামাজিক সম্পর্ক যা উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত। সময়ের সাথে সাথে উৎপাদনের শক্তি যেমন বিকাশ ঘটতে থাকে, যেমন টেকনোলজি যেমন বিকাশ ঘটবে, অর্থাৎ ফোর্সেস অফ প্রোডাকশনের যেমন বিকাশ ঘটবে তার সাথে সাথে রিলেশন অফ প্রোডাকশনও চেঞ্জ হতে থাকবে। অর্থাৎ এখানে আদিম সাম্যবাদ বা প্রিএমটিভ কমিউনিজম যে সোসাইটি তৈরি হয়েছিল আগে, সেই সোসাইটিটা কীভাবে ভেঙে যাচ্ছে সেটাই তিনি বলেছেন। এখন একটা উদাহরণ দিয়ে বোঝা যাক কীভাবে একটা সাম্যবাদী সোসাইটি বা প্রিএমটিভ কমিউনিজম সোসাইটি একটা ক্লাস সোসাইটিতে পরিণত হচ্ছে। ধরুন এক ব্যক্তির জমি আছে এবং তার ফোর্স অফ প্রোডাকশনের জন্য যা যা উপকরণ দরকার তার সবই আছে, আর লেবার বা কৃষক শুধুমাত্র শ্রম দিচ্ছে, তাও আবার অল্প টাকার বিনিময়ে। ফলে মালিক যে উদ্বৃত্ত ফসল উৎপাদন হবে তার বেশিরভাগটাই তার কাছে থাকবে এবং সে বেশি মুনাফা অর্জন করবে, আর যে শ্রমিক যে শ্রম দিচ্ছে সে সবসময় সর্বহারাই থাকবে। ফলে সমাজে একটা অর্থনৈতিক বৈষম্য বা ক্লাস সোসাইটি তৈরি হয়ে যাচ্ছে। ফলে এই সোসাইটি যে তৈরি হচ্ছে এখানে সেই পিএমটি সোসাইটি আর থাকছে না, এখানে ক্লাস সোসাইটি তৈরি হচ্ছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সামন্ততান্ত্রিক ব্যবস্থা বা ফিউডালিজম স্ট্রাকচার। জমিদারদের যে জমি আছে, ফোর্স অফ প্রোডাকশনের জন্য যা যা উপকরণ দরকার সবই আছে, আর ওই জমিতে যে শ্রম দেবে সে শুধু সামান্য টাকার বিনিময়ে আর সামান্য ফসলের বিনিময়ে সে কাজ করবে। আর এখানে মালিকের কাছে ফোর্স অফ প্রোডাকশন হওয়ার জন্য যা যা উপকরণ দরকার সবই আছে, আর শ্রমিক হয়ে ওঠে সর্বহারা। ফলে এক মালিকের চোখে সেই শ্রমিকের কোনো সামাজিক কোনো স্ট্যাটাস থাকে না, তার কোনো সম্মান থাকে না, অথচ সে এই দেশেরই নাগরিক, তারও সমান অধিকার আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফোর্সেস অফ প্রোডাকশনের উপর নির্ভর করছে রিলেশন অফ প্রোডাকশন। এরপর সময়ের পরিবর্তন ঘটতে থাকে, বিজ্ঞানে অভূতপূর্ব উন্নতি হয় এবং বড় বড় সাম্রাজ্যের পতন ঘটতে থাকে। তার সাথে সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়, নতুন নতুন রাষ্ট্র তৈরি হয়, উন্নত প্রযুক্তি, কলকারখানা, বড় বড় এগ্রিকালচারাল ফার্ম, বড় বড় ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত হয়, বড় বড় কোম্পানি, তার সাথে অনুসারী শিল্প সারা পৃথিবী জুড়ে গড়ে উঠতে থাকে। কৃষিকাজের ক্ষেত্রে উন্নত বীজ, লাঙলের পরিবর্তে ট্র্যাক্টর, রাসায়নিক সার, কুয়োর জলের পরিবর্তে ইরিগেশন ক্যানেল, ড্যাম, ব্যারেজ ইত্যাদির ফলে প্রোডাক্টিভিটি বাড়তে থাকে। তার সাথে সাথে মালিকের মুনাফা লাভের লালসা বাড়তে থাকে, আর শ্রমিকদের সেই সর্বহারা অবস্থায় থাকে। তাছাড়া অনাবৃষ্টি, বন্যা এবং ফসলের ন্যায্য দাম না পাওয়ায় তাদের অবস্থা সেই একই কন্ডিশনেই থাকে।
ফলে অর্থনৈতিক সামাজিক বৈষম্য থেকে মুক্তি পেতে লড়াই, আন্দোলন, বিদ্রোহ ছাড়া সর্বহারা শ্রমিকদের আর কোনো উপায় ছিল না। কার্ল মার্কস বলে গিয়েছিলেন, যখনই সমাজে বৈষম্য হবে, যখনই সমাজে ক্লাস তৈরি হবে, তখন ক্লাস স্ট্রাগল বাধ্যতামূলক বা ম্যান্ডেটারি। পরবর্তীকালে আমরা দেখতে পাই কোল্ড ওয়ারের সময় কমিউনিজম ভার্সেস ক্যাপিটালিজমের দীর্ঘ লড়াই, যেটা 1991 সালে গিয়ে শেষ হয়। এবার আসা যাক কার্ল মার্কস কেন ধর্মকে আফিম বলেছিলেন। আগেই বলেছি, ধর্ম মানুষকে বাস্তবিক সমস্যাকে ভুলিয়ে কল্পিত সুখ দেয়। এতে আমাদের বাস্তবতার কোনো পরিবর্তন হয় না। বেঁচে থাকার জন্য দরকার খাদ্য, বাসস্থান, সামাজিক সম্মান, নিরাপত্তা ইত্যাদি। কিন্তু ধর্ম নেশাগ্রস্ত করে তোলে। এই মুহূর্তে যা ঘটছে তার জন্য দায়ী ঈশ্বর বা গড, এবং সে আমার ভালোর জন্য করছে। ঈশ্বর তোমার পরীক্ষা নিচ্ছে। ফলে যখনই মানুষ বা শ্রমিক বিদ্রোহ মনোভাব উঠতে থাকে, ধর্মের নেশায় সেই বিদ্রোহ দমিয়ে দেয়। বর্তমানে আমাদের দেশে ঠিক একই রকম ঘটছে। হিন্দুত্বর আইডিওলজি পলিটিক্যাল রিসার্জেন্স হচ্ছে, অর্থাৎ হিন্দু ধর্মের সাথে এর কোনো সম্পর্ক নেই, অথচ হিন্দু ধর্মের নেশা দিয়ে মানুষ নেশাগ্রস্ত করে রেখে দিয়েছে। চারিদিকে নিরাপত্তার অভাব, অর্থনৈতিক বৈষম্য, বেকারত্বের জ্বালা, শিক্ষার অব্যবস্থা। ফলে দেশের 5%-এর কাছে 90% ধনসম্পত্তি এবং 99%-এর কাছে 10% সম্পত্তি। এই চরম অর্থনৈতিক বৈষম্য ঘটছে। এর ফলে দেশের কয়েকজন পুঁজিপতির কাছে অধিক সম্পত্তি, আর দেশের 99%-এর কাছে মাত্র 10% সম্পত্তি। ফলে এর ফলে সরকারের প্রতি বিদ্রোহ করা উচিত ইমিডিয়েট। কিন্তু ধর্মের আফিম এমনভাবে নেশাগ্রস্ত হয়ে পড়েছে যে দেশের 60% ইয়ং পপুলেশন, তাদের কর্মসংস্থান দরকার এই মুহূর্তে, তাদের সামাজিক নিরাপত্তা দরকার, কিন্তু কোনো আন্দোলন নেই। এর জন্যই কার্ল মার্কস বলেছিলেন ধর্মকে আফিম। এবং মানুষ একদিন ঠিক বুঝবে যে ধর্মের উপর নির্ভর করে যে জাতি বা যে দেশ তৈরি হয়েছে, সে দেশ ধ্বংসের পথে যাবেই। কারণ মানুষের বেঁচে থাকার জন্য দরকার খাদ্য, বাসস্থান, শিক্ষা, যে বেসিক নিড, সেই বেসিক নিড থেকে যখন মানুষ সরে যায়, ধর্মের উপর বলিয়ান হয়ে যখন মানুষ অন্ধত্বের মতন বিচার করে, যখন তার মধ্যে কোনো র্যাশনাল থিঙ্কিং থাকে না, সে সমাজ, সে জাতি, সে সভ্যতা নষ্ট হবে। সবচেয়ে বড় উদাহরণ হলো মুসলিম কান্ট্রিতে। প্রত্যেকটা মুসলিম কান্ট্রি হচ্ছে কট্টর ইসলামিক, এবং 57টা মুসলিম কান্ট্রি আছে। দেখুন 57টা মুসলিম কান্ট্রির কী অবস্থা। সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, লেবানন, তাদের কী অবস্থা। সুদান, দেখুন এই এতগুলো মুসলিম কান্ট্রি, তাদের কী অবস্থা। তাদের এত অন্ধত্ব, তাদের ধর্মান্ধতা এত বেশি। ধর্ম ছাড়া তাদের মধ্যে কোনো র্যাশনাল থিঙ্কিং নেই। তারা এক যে অলিক কল্পনায় বসবাস করছে, যে মানে ঈশ্বরের কাছে বা ভগবান বা আল্লাহর কাছে থাকলেই মনে হয় যেন সব কিছু পেয়ে যাবে। কোনো র্যাশনাল থিঙ্কিং তাদের মধ্যে নেই। ফলে তাদের এই অবস্থা প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে। ঠিক তেমনি খ্রিস্টানদের দেখুন, একসময় খ্রিস্টানরা কী পরিমাণে ধর্মান্ধতা দেখিয়েছে। ফলে তখন দেখলো যে ধর্মান্ধতার কারণে তারা অনেক পিছিয়ে গেছে। ফলে তারা দেখলো ধর্মই হচ্ছে আসল কারণ, তাই ধর্মকে আলাদা করলো না, ধর্মকে স্টেটের সাথে মেলালো না। ফলে আজ পাশ্চাত্য সভ্যতার যে অগ্রগতি হয়েছে, ধর্মটাকে স্টেটের থেকে আলাদা করেছিল বলে তো আজ পাশ্চাত্য দেশের সব দেশই তো প্রায় খ্রিস্টান দেশ। সেই দেশগুলো আজ দেখুন কত প্রোগ্রেসিভ, এবং যত আমাদের যে যত আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, সব তো পাশ্চাত্য দেশের কাছে আছে। তাই ধর্ম থেকে যখন তুমি নিজেকে নিজেকে তুমি এগিয়ে নিয়ে আসছো, যখন ধর্ম এবং স্টেটের মধ্যে তুমি আলাদা ডিভিশন করছো, তখন তুমি অনেক প্রোগ্রেসিভ চিন্তা করতে পারবে। ঠিক আমাদের হিন্দুদেরও ঠিক এই জিনিস করতে হবে, যে হিন্দুদের আড়ালে হিন্দুত্ববাদী শক্তি যাতে বৃদ্ধি না পায়। এর ফলে কী হচ্ছে, আমাদের কোনো র্যাশনাল থিঙ্কিং থাকবে না। এবং এখন আমাদের দরকার এই সময় গবেষণা করা। সেই গবেষণার কোনো টাকা নেই, শিক্ষার টাকা নেই, চাকরির কোনো অবস্থা নেই, শুধুমাত্র অতিরিক্ত ধর্মান্ধতা। এই ধর্মান্ধতার ফলে ভারতবর্ষের যে এতগুলো স্টেট আছে, সেগুলো ভেঙে না যায়, এইটাই হচ্ছে সবচেয়ে বড় ভয়, আর কিছু না। সুতরাং আমার এই ভিডিও যদি কারো ভালো লাগে তা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।